ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটিও অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এখন বাজে মোটামুটি সকাল 5টা, একেবারেই ফার্স্ট মর্নিং। তো ফার্স্ট মর্নিং এ উঠে আমার কি কাজ সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি কিন্তু ফার্স্ট মর্নিং এ উঠে পড়েছি। আর ফার্স্ট মর্নিং এ উঠে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। তো আরো একটা কথা তোমাদের তো আমি বলতে ভুলেই গেলাম। তো আমি চলে এসেছি ফার্স্ট মর্নিং এ রান্নাঘরে। তো আমি তোমাদের সকলকে জানাই শুভ সকাল। তো ফার্স্ট মর্নিং এ উঠে উঠে কিন্তু আমাকে প্রতিদিন চলে আসতে হয় রান্নাঘরে। বাথরুম সেরে, ব্রাশ সেরে সোজাসুজি আমাকে ঢুকে যেতে হয় রান্নাঘরে, কারণ সকালবেলাটায় আমার রান্নার ভীষণই চাপ থাকে। তো আমি দেখো সকাল সকাল কিন্তু উঠে পড়ে চলে এসেছি উঠে রান্নাঘরে। আর সবজিগুলোও কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি রান্না বসিয়ে দেব। তো একে একে আমি কি রান্না করি তোমাদের সবকিছুই শেয়ার করব। তো এখন একদমই ফার্স্ট মর্নিং উঠে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক। এই মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক কিন্তু ফোড়নের ওপর রান্না করলে ভীষণই ভালো লাগে। এর কিন্তু একটা অসাধারণ টেস্ট আছে। যদি শুধু ফোড়ন তেলের ওপর দিয়ে এটাকে রান্না করা যায় কোনো মশলা ছাড়াই, তাতে করে কিন্তু কুমড়ো আর শাকের দুটোই কিন্তু আসল টেস্টটা পাওয়া যায়। তো দেখো এদিকে কিন্তু কুমড়ো আর শাক বসিয়ে দিয়েছি একটা গ্যাসে। আর আরো একটা দেখো এখানে কিন্তু আমি কিছু টমেটো বসিয়ে দিয়েছিলাম টমেটো সেদ্ধ করতে। তো প্রেসারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে প্রেসারের মধ্যে দিলে কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার যে ব্যস্ত সকালবেলাটা, আমি তাতে করে আমার প্রেসারে দেওয়া ছাড়া কোনো উপায়ই থাকে না। এদিকে আমার গ্যাস ওভেনটা কিন্তু 3টে চুল্লি, সেখানে আমি 3 দিকে 3টে গ্যাস ওভেনে বসিয়ে দিই। বাইরে কিন্তু একটা ইন্ডাকশনও আছে। তো সেখানেও কিন্তু আরো একটা রান্না আমি বসিয়ে দিই। তো টমেটো সেদ্ধ কিন্তু হয়েই গেছে। এখন কিন্তু আমি বসিয়ে দিলাম আলু। তো দেখো এখন কিন্তু আলুটাকেও কিন্তু আমি প্রেসারের মধ্যে দিয়েই সেদ্ধ করে নেব, কারণ প্রেসার ছাড়া আমার কোনো উপায়ই নেই। প্রেসারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টা কিন্তু সেভ হবে। গ্যাসের কথা তো বাদই দাও, গ্যাস তো অবশ্যই সেভ হবে, কিন্তু গ্যাসের কথা আমি অত কিছু ভাবি না। আমার রান্নাটা তাড়াতাড়ি করাটাই সব থেকে বেশি জরুরি। তো এখানে আমি বসিয়ে দেব আলু। আলুটাকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নেব। তোমরা দেখলে না টমেটো সেদ্ধ করেছি। এখন আমি টমেটো আলু একটু ভাবলাম আলু টমেটো দিয়ে আলু টক করব। তা আজকে সেই টমেটো আলু দিয়েই টক করব আলু। তো টমেটো আর আলু কিন্তু একসঙ্গে দিয়ে দিলে টমেটো গুলো ভালোভাবে গলে না, আর টকটাও কিন্তু ভালো হয় না। তাই আমি কি করি, এভাবেই কিন্তু টমেটোটাকে আলাদা করে সেদ্ধ করে নিই। তাহলে করে এই টমেটোটা গ্রেভিটা কিন্তু ভীষণ গাঢ় গাঢ় হয়, আর আলুগুলোও গোটা গোটা থাকে। তাতে করে আলুর টকটা কিন্তু দারুণই লাগে, আর সবাই কিন্তু ভীষণ ভালোবাসে। সঙ্গে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, আরো বেশি দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। আর এদিকে দেখলে আমি কিন্তু আবারও প্রেসারের মধ্যে ওটা রান্না করে নিয়ে দিয়ে দিলাম মটর। তো আজকে ভাবছি সবার জন্য একটু মটরের ঘুগনি বানাবো। তো সবার জন্য ঘুগনি বানাবো। আর এদিকে আমি যখন রান্না বান্না করছিলাম তখন কিন্তু সবাই শুয়েই ছিল, কেউ কিন্তু ঘুম থেকে ওঠেনি। এবার ঘুম থেকে উঠেছে, তাই আমার সাড়া পড়েছে। তো আমি তাদের জন্য একটু গ্রিন টি বানিয়ে নিলাম। আর গ্রিন টি বানিয়ে তাদেরকে কিন্তু দিয়েও চলে এলাম। নিজেও কিন্তু সঙ্গে একটু গ্রিন টি খাবো। এরকম লাল চা বা দুধ চা হলে, লিকার চা হলে আমি কিন্তু একদমই খাই না। সকালবেলায় প্রতিদিন একটুখানি আমি প্রোটিন পাউডার খাই। তো প্রোটিন পাউডার খেলে কি হয়, অনেকটা সময় খিদে লাগে না। আর আমার জন্য কিন্তু ভীষণই উপকারী এই প্রোটিন পাউডারটা। আমার ভীষণ উপকার হয়, কারণ সকালবেলায় খাওয়ার টাইমটা একদমই হাতে থাকে না। তাতে আর কি করা যায় বলো?
প্রোটিন পাউডারটা খেলে অনেকটা সময় খিদে লাগে না, তো ভালোই হয়, খেতেও হয় না। তো চলো এখন আমি গ্রিন টিটাও খেয়ে নেব একটুখানি, আর এদিকে রান্নাটাও করে নেব। তো আমার কিন্তু অলরেডি 3টে রান্না হয়েই গেল, তোমরা দেখলে। 3টে রান্না হওয়ার পর কিন্তু সবাই উঠেছে, তাদেরকে একটুখানি গ্রিন টি দিয়ে দিলাম। এবারে আমি আবারও রান্না বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এই মশলাটা রেডি করে নেব। এখানে যে টক আলুটা করেছিলাম না, সেটাই আমি তেলের ওপরে দেব। তেলের ওপরে দিয়ে মশলা করে এই টক আলুটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তো টক আলুটাও কিন্তু দেখো আমার রেডি হয়ে গেল। এদিকে মাঝে মাঝে গ্রিন টিটাও কিন্তু খাওয়া হচ্ছে। আসলে সকালবেলায় হাতে কিন্তু একদমই সময় থাকে না যে বসে একটু চা বা বিস্কিট খাবো, এটা কিন্তু আমার কোনো দিনই হয় না। প্রতিদিন কিন্তু আমাকে এভাবেই চলতে হয়। প্রতিদিন আমি চা খাই না, মাঝে মাঝে ইচ্ছে হলে গ্রিন টিটা একটুখানি খেয়ে নিই। আর যদি কোনো দিন দুধ চা খাই সেটা হয় কফি, আর নইলে কিন্তু দুধ চা হলে শুধু লিকার, চিনি ছাড়াই। তো যাই হোক, দেখো রান্নাটাও কিন্তু রেডি হয়ে গেল। এদিকে কিন্তু প্রেসারে যে মটরটা দিয়েছিলাম সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো তার ফাঁকে একটুখানি মশলাটাও রেডি করে নিচ্ছি। তো মশলাটাও কিন্তু রেডি করে নেব, তারপর কিন্তু ঘুগনিটা বানিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে ঘুগনি বানিয়ে থাকি। ঘুগনির সঙ্গে এই যেমন ম্যাগি মশলা বলো, চাট মশলা বলো বা গরম মশলা, এসব কিছু দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সঙ্গে তোমরা দেখলে প্রথমেই আমি কিন্তু শুকনো লঙ্কার ফোড়ন, জিরে ফোড়ন আর দিয়ে দিলাম আদা কুচি। এতে করে ঘুগনিটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। আমি যেভাবে ঘুগনিটা ঠিক বানিয়ে নিলাম। ঘুগনিটা দেখতেই পাচ্ছ মটরটা কিন্তু একদমই গোটা গোটা হয়ে আছে, আর একেবারে সুসেদ্ধও হয়েছে। এটা যে ভাবছো শক্ত তা নয়। তো ঘুগনিটাও কিন্তু রেডি হয়ে গেছে, সঙ্গে কিন্তু ডিমটাও সেদ্ধ করে নেব সবার জন্য। এই সকালবেলাটা সবার জন্য ডিম সেদ্ধ আমাকে করতে হয়। আর ঘুগনিটা এদিকে জিমি অফিস যাবে, সে কিন্তু খেয়ে যাবে। আর আমার শাশুড়ি মা যাবে স্কুলে, সে কিন্তু টিফিনটা নিয়ে যাবে। কিন্তু ডিমটা সকালবেলায় প্রতিদিন সবাই মিলে একসঙ্গেই খায়। সকালবেলায় ডিমটা অবশ্যই চায়ের সঙ্গে। তো ওদিকে চাটা দিয়ে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ডিমটা সেদ্ধ করতে পারিনি, একটু পরে ডিমটা সবাইকে দিয়ে দিলাম। ঘুগনি কেউ খেয়ে যাবে, কেউ বা টিফিনে নিয়ে যাবে। তো যাই হোক, দেখো সবার জন্য সবকিছু নাস্তাও কিন্তু এরই ফাঁকে রেডি হয়ে গেল। প্রতিদিন যে প্রতিদিন কিন্তু আমার আলাদা আলাদা টিফিন হয় এই রান্নার ফাঁকে। আজকে একটু ঘুগনি মুড়ি করে দিলাম, অন্যদিন হয়তো রুটি হয়, কোনোদিন টোস্ট হয়, কোনোদিন এটা সেটা ম্যাগি হয়, চাউমিন হয়, বিভিন্ন ধরনেরই খাবার হয়। তো আজকে আজকে সোজা সাপটা ঘুগনি আর মুড়ি দিয়ে দিয়েছি। জিমি ওটা খেয়ে টিফিনে যাবে, সঙ্গে একটু ফল খেয়ে নেবে, আর শাশুড়ি মা ঘুগনিটা নিয়ে যাবে। তো সবার জন্যই কিন্তু নাস্তাটা আমাকে একসঙ্গেই বানিয়ে নিতে হয়। ওই যে বললাম না, কেউ অফিস খেয়ে যাবে, কেউ স্কুলে নিয়ে যাবে, আর কেউ বাড়িতে খাবে। বাড়িতে বলতে মজু, আমি আর আব্বা, আসলে আমার শ্বশুর মশাই। এখানে ইকু তো মুড়ি চেনেই না, সে তো আবার মুড়িই খাবে না। তো দেখো সবার জন্য সব নাস্তা রেডি করে আবারও রান্না করতে শুরু করে দিলাম। এভাবেই কিন্তু আমাকে মাঝে মাঝে রান্নার মাঝে মাঝে সবার জন্য টিফিনও বানিয়ে নিতে হয়, সবার জন্য চা বানিয়ে নিতে হয়, ডিমও সেদ্ধ করতে হয়। তো সবকিছু রান্নার মাঝে মাঝেই হয়ে যায়। অর্ধেকটা রান্না আমি আগে থেকে সেরে নিই প্রথমে, তারপর সবাই যখন ওঠে তখন সবার জন্য চা বানিয়ে নিই, ডিম সেদ্ধ করে নিই, আর নাস্তাটা বানিয়ে নিই সকালে। তারপরে বাকি যে রান্নাগুলো থাকে সেগুলো করে নিই। তো এখন দেখো আমি বসিয়ে দিলাম ঝিঙে পোস্ত। এখানে আমি ঝিঙে পেঁয়াজ পোস্ত বানাবো। ঝিঙে পেঁয়াজ পোস্ত কিন্তু খেতে আমার বাড়ির লোক সবাই ভীষণ ভালোবাসে। জিমির যদি পাতে যদি এই পেঁয়াজ পোস্ত থাকে, তবে ও সে বলে আর কিছুই লাগবে না। তো এখানে দেখো একেবারে হালকা করে আমি ঝিঙে পোস্ত বানিয়ে নিলাম। সঙ্গে কিন্তু চাটনিও বসিয়ে দিয়েছিলাম পাশে। তোমাদের বসানোটা আমি দেখাতে পারিনি, কারণ কি করব বলো, একসঙ্গে তো এত কিছু দেখানো সম্ভবই হয়ে ওঠে না। তাই এদিকে কিন্তু আমি দেখো চাটনি বসিয়ে দিয়েছি। এই আমের চাটনি কিন্তু দারুণই লাগে। তো টক মিষ্টি করে আমের চাটনি বানিয়ে নেব। আর এদিকে কিন্তু অনেকটা বড় মাছ এনেছে, মাছটাও কিন্তু বাছা হয়ে গেছে। দেখো তোমাদের মাছটাও দেখিয়ে দিলাম। একটা রুই মাছ ছিল,
সেটাও কিন্তু অনেকটা বড়, সঙ্গে কিন্তু পেটে ডিমও ছিল। এখনো কিন্তু যে রান্না বান্না সেরে গেছে সেটা কিন্তু নয়, চাটনি কিন্তু হয়ে গেছে। চাটনিটাকে আমি কাঁচের পাত্রে ঢেলে নিলাম। চাটনি কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে কাঁচের পাত্রে ঢালতে। কাঁচের পাত্রে চাটনি ঢাললে কিন্তু চাটনিটা ভীষণ ভালো হয়ে থাকে, ভীষণই লেজি লাগে দেখতে। তার জন্য আমি সব সময় এই কাঁচের পাত্রেই ঢালি চাটনি। অন্য কোনো পাত্রে ঢাললে কিন্তু রিয়াকশনটা বেশি হয়। তো তোমরা দেখলে আমি কিন্তু 2 পিস মাছও ভেজে নিলাম, কারণ মাছটা ছিল ইকুর দাদির জন্য। ইকুর দাদি আর ইকু খাবে মাছ ভাজা, আমাদের জন্য মাছ। মাঝে কিন্তু রান্না বান্নাও হয়ে গেল, সব রান্না বান্না। ওদিকে ডাল ছিল, ভাত ছিল, তারপর ছিল মাছ রান্না। মাছ ভাজা, মাছ রান্না, ডাল ভাত সবকিছুই কিন্তু হয়ে গেল। তারপর দেখো আমি চলে এলাম আবারও এটা মাঝে গ্যাপ দিয়ে বিকেল বেলায় রান্নাঘরে। বিকেল বেলায় উঠে টেবিলে দেখলে পেঁপে কেটে রেখে দিয়েছি সবার জন্য। সবাই এসে বিকেল বেলায় অফিস থেকে একটু পেঁপে খাবে ফল, তাই পেঁপে ফলটাই রেখে দিলাম কেটে। আর তারপর এসেছে দুধ। দুধটাকেও কিন্তু প্রতিদিন এভাবে গরম করে নিতে হয়, আর সঙ্গে কিন্তু একটুখানি সরও ফেলে দিতে হয়। এখানে একটুখানি ফুটিয়ে ফেনা করে দিলাম, তাতে করে কিন্তু সর হবে, আর তা দিয়ে ঘি বানাবো। তাই প্রতিদিন একটু করে সর তুলতেই হয়। আর তারপর দেখো বিকেল বেলায় পেঁপে খাওয়ার পর তারা খাবে ঠেকুয়া। তো এখানে আমি ঠেকুয়া বানাতে চলে এসেছি। এটা অলরেডি আমি ওই দুপুরবেলাতেই আটাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রেডি করে ঠেকুয়া করার জন্য। এখন তারা অফিস থেকে চলে এসেছে, ওদিকে তারা ফল খাচ্ছে। ফল খাওয়ার মাঝেই কিন্তু আমি এদিকে ঠেকুয়াগুলো বানিয়ে নিব তাদের জন্য। তারা সন্ধ্যেবেলায় বসে একটু ঠেকুয়া খাবে। ওদিকে মুচু দেখো এসেছে আমাকে বিরক্ত করতে পাশে। তো সেও কিন্তু আছে এখানে, দেখছে আমার ঠেকুয়া বানানো। তো দেখো আমি সবার জন্য কিন্তু ঠেকুয়া বানাবো। আর ঠেকুয়াটা কিন্তু মাশাআল্লাহ আমি কিন্তু ভীষণ পারি ভালো। আর মাঝে মাঝে এভাবে সবার জন্য কিন্তু ঠেকুয়া প্রায়ই আমি বানিয়ে থাকি। তো এখানে আমি ঠেকুয়াগুলো সবগুলো একে একে বানিয়ে নেব, কারণ অনেকটাই আটা ভেজানো আছে, যেটা দিয়ে অনেকগুলো ঠেকুয়া হবে। কড়াইটা আমার খুব ছোট, সেই কারণে কিন্তু আমি অল্প অল্প করে ঠেকুয়াগুলো বানিয়ে নিই। আর এই কড়াইটাতে দেওয়ার কারণটা কি জানো? তেলটা একটু সেভ হয়। ছোট্ট কড়াই দিলে তেলটা একটু কম লাগে, আর ডুবো তেলেই ভাজা হয়। সেই কারণে এই কড়াইটাতেই আমি ভাজাভুজি সব বেশিরভাগ সময়টাই করে থাকি। তো দেখো আমি কিন্তু ঠেকুয়াগুলো তুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ঠেকুয়াগুলো কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। দেওয়া মাত্র তেলের ওপরে এত সুন্দর ফুলে উঠছে যে বলারই নেই। দিতে দিতেই কিন্তু ভীষণ সুন্দর ফুলে উঠছে। ওদিকে মজু আবার বলছে, দিদি আপনার ভয় লাগে না তেলের ওপরে এসব করতে? আমার কিন্তু তেলের কাজ করতে কোনো ভয় নেই, বা যে কোনো রান্না বান্নার কাজ করতে কোনো ভয় নেই। আমি এতদিন ধরে রান্না করছি, কোনোদিনই আমার তেলে হাত পা কিছুই পড়েনি। কোনোদিন আমার হাতে এক ফোঁটাও তেল পড়েনি। আমার হাতটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমার হাতে কিন্তু তেলের কোনো দাগ নেই। আমি এমনভাবে রান্না করি, বা রান্না আমি এতটাই ভালোবাসি যে রান্না করতে আমার কোনোই বিরক্তি নেই। সেই কারণে হয়তো আমার হাতে কোনোদিনই তেল পড়ে না। তো দেখো ঠেকুয়াগুলো সব কিন্তু রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ অনেকগুলো ঠেকুয়া হয়েছে, সবাই মিলে খাবে, আর মনে হয় থেকেও যাবে। তো যাই হোক, থেকে গেলেও ক্ষতি নেই, খাবার লোকের কিন্তু আমার কাছে অভাব নেই। তো দেখো ঠেকুয়াগুলো কিন্তু বানিয়ে নিলাম। এর মাঝে ওদিকে আমার দুধটা বসানো আছে, এর মাঝে এবার আমি বানিয়ে নেব ডিমের পকোড়া। ডিমের পকোড়া বলতে মাছের ডিমের পকোড়া। তোমরা দেখলে না, সকালবেলায় যে মাছটা এনেছিল সেটা কিন্তু অনেক বড় ছিল, তার পেটে আবার মাছের ডিমও ছিল। তো ডিমটা দিয়ে আমি ভাবলাম একটুখানি সন্ধেবেলায় সবার জন্য পকোড়া বানিয়ে নেব, কারণ আমার ইকুসোনাটা মাছ খেতে একদমই পছন্দ করে না। সে একটু দাদির মতো নিরামিষ। তো সে আবার এই মাছের ডিমের পকোড়াটা ভীষণ পছন্দ করে। আসলে আমার মা যখন আমার মায়ের বাড়িতে যায় না, তখন আমার মা কিন্তু ওই মাছের ডিমে, সে মাছ খায় না বলে মাছের ডিম দিয়ে তাকে পকোড়া বানিয়ে দেয় ভীষণই টেস্টি করে। তা আমিও ভাবি তাকে একটু পকোড়া বানিয়ে দেবো। সে কিন্তু সকালবেলায় যখন মাছটা আনে রান্না করছিলাম, তখনই কিন্তু আমাকে বলে দিয়েছিল, মাম্মি আজকে কিন্তু আমি একটু
মাছের ডিমের পকোড়া খাবো। তো আমি মাছের ডিমটা কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপর বিকেল বেলায় বার করে করে নিলাম যে তারা সবাই অফিস থেকে আসবে তখনই কিন্তু বানিয়ে নেবো, আর গরম গরম তারাও খেতে পারবে একই সঙ্গে। তো দেখো আমি কিন্তু এখন মশলা দিয়ে এই মাছের ডিমটাকে রেডি করে নিচ্ছি। এখানে বেসন দিলাম, বিভিন্ন ধরনের মশলাও দিলাম, যা কিছু মানে ঘরে রান্নাঘরে থাকা মশলাগুলো ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। এই মাছের ডিমে গরম মশলা দিলে কিন্তু মাছের ডিমের গন্ধটা একটুও থাকে না, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো সঙ্গে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপর কিন্তু এটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে আবার আমাকে দুভাগে ভাগ করে নিতে হবে। কেন বলো তো? এই যে ইকুটা আছে না, ইকু সোনাটা, সে তো আবার ঝাল খেতে পারে না, সে তো ছোট। তো তার জন্য কিন্তু আমি একটুখানি প্রথমে তুলে নেব, তারপর কিন্তু বাকিটা আমি কি করব, আমাদের জন্য লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। কারণ এই মাছের ডিমের পকোড়াতে যত বেশি ঝাল দেওয়া হয় না তত বেশি ভালো লাগে। তো এই মাছের ডিমটা ফ্রিজে থাকার কারণে আমি আরো একবার ধুয়ে নিলাম। কারণ ফ্রিজে থাকা জিনিসগুলো আমি যখনই বার করি না ধুয়ে কিন্তু একদমই খাই না। ভালোভাবে আরো একবার ধুয়ে নিই, তারপরে কিন্তু যে কোনো জিনিস আমি ব্যবহার করি রান্নার কাজে। তো দেখো মাছের ডিমটাকে আরো একবার ধুয়ে নিলাম, তারপর কিন্তু এখানে দিয়ে দিলাম আর বেসন দিয়ে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর ওই যে বললাম, এবার কিন্তু আমি প্রথমে আম- আমি কিন্তু এই মাছের ডিমটাকে অল্প একটু ভাগ করে নেব, কিছু ইকু সোনার জন্য, কিছু আবার আমাদের জন্য। কিন্তু মাছের ডিমের কিন্তু দেখো ভালোভাবে মাখাও আমার হয়ে গেছে। এদিকে কিন্তু তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে। এবার একে একে মাছের ডিমের পকোড়াগুলো তেলের ওপরে ছেড়ে দেব। এখানে কিন্তু আমি বেসনটা খুব কম ব্যবহার করি। তোমরা কিন্তু এভাবে যদি বানাতে পারো একবার মাছের ডিমের পকোড়ার কিন্তু প্রেমে পড়ে যাবে। আমার পেঁয়াজটা থাকে লম্বা লম্বা করে দিয়ে দিয়ে লম্বা লম্বা করে কেটে দিয়েছি পেঁয়াজটাকে, দেখো আর একদমই পেঁয়াজ পেঁয়াজ ডিম ডিম হয়ে আছে। বেসনের পরিমাণটা সামান্য বলতে পারো, শুধুমাত্র তেলের ওপরে যেন ডিমটা আর পেঁয়াজটা ছেড়ে না যায়, সেই কারণে শুধুমাত্র 1 চামচ আমি বেসন দিয়ে দিয়েছি। আর পকোড়াগুলো মাশাআল্লাহ এত সুন্দর হবে, আমি তোমাদের বলছি গ্যারান্টি দিয়ে। দেখো আমি বানিয়ে দেখাবার পর তোমাদের তুলে দেখাবো অবশ্যই যে মাছের ডিমের পকোড়াগুলো কেমন হলো। তো এখন আমি দিয়ে দিই তেলের মধ্যে মাছের ডিমের পকোড়াগুলো। ওদিকে আবার পিকু কিন্তু ডাক দিচ্ছে যে সে কখন মাছের ডিমের পকোড়া খাবে। তো তাদের তো এখন ফলগুলো কাটাই আছে, ওখানে আমি ড্রাগন কেটেছিলাম আর কেটেছিলাম পেঁপে। তো তারা পেঁপে আর ড্রাগন খাচ্ছে, একটু গ্যাপ দিয়ে তো এই খাবারগুলো খেতে হবে বলো। তো আমি এদিকে দেখো পিঠেগুলোও কিন্তু সঙ্গে রেখে দিয়েছি। এদিকে প্রথমে কিন্তু ইকুর জন্য দিয়ে দিলাম দুটো পকোড়া, কারণ সে পকোড়া খাওয়ার জন্য আবার ওদিকে ডাক দিচ্ছে মাম্মি মাম্মি করে, মাম্মি কখন পকোড়াগুলো আমি খাবো। তো তার জন্য প্রথমে দুটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেখো আমি একদম কুচো কুচো করে কেটে দেবো অনেকগুলো, যাতে করে মাছের ডিমের পকোড়াগুলো ভীষণই ঝাল হয়। যত বেশি ঝাল হবে তত বেশি কিন্তু টেস্টি হবে। তো দেখো দেওয়ার পরে কিন্তু মাছের ডিমের পকোড়াগুলো ফুলে উঠেছে, ভীষণই সুন্দর হয়েছে। এখন আমি এই পকোড়া দুটোকে তুলে নেব, আর বাকি পকোড়া গুলোকেও কিন্তু ভেজে নেবো। এবার তোমরা হয়তো ভাববে বিকেল বেলায় এত খাবার। হ্যাঁ, আসলে সত্যি আমার বাড়ির লোকেরা কিন্তু ভীষণই খাবার প্রেমী। তারা কিন্তু ভীষণই খাবার খেতে পছন্দ করে। আমি যখন রান্নাঘরে ঢুকি, রান্নাঘরে ঢুকলে কিন্তু আমার বেরোনোর কোনো সময়ই হয় না। একবার রান্নাঘরে ঢুকলে কিন্তু বেরোতেই পারি না, একের পর এক রান্না চলেই আসে। আর ওই যে বললাম না, সবাই কিন্তু ভীষণই খেতে ভালোবাসে। আমার বাড়ির লোকেরা খাবার খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য আর আমি কিন্তু খাবার বানাতে ভীষণ ভালোবাসি। তো আমি কিন্তু দেখো প্রতিদিন এভাবে সকালবেলায় উঠে রান্না বান্না সেরে নিই, মাঝে সমস্ত কাজ করে নিই, তারপর বিকেল বেলায় বাড়ির তৈরি খাবার সবাইকে নিজে হাতে বানিয়ে খাওয়াই। আমার বাড়িতে কিন্তু বাইরের খাবারটা খুব কম আসে, খুব শখ করে বাইরের খাবার যদি কোনোদিন আনি রেস্টুরেন্ট থেকে তাহলে সেটাই হয়। তার বাইরে কিন্তু বাইরে গিয়ে খাবার খেয়ে আছি এটা কিন্তু কখনো হয় না। কারণ আমি রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি, আর রান্না বান্না করতে আমার ভীষণই ভালো লাগে। তো
তো দেখো আমি পকোড়াগুলো কিন্তু এখন ভেজে নেব। আর সব পকোড়াগুলো ভাজার পর তারপর কিন্তু আমি এগুলো সবাইকে পরিবেশন করব। তো এখন পিঠেগুলো অলরেডি দিয়ে এসেছি, কারণ ঠেকুয়াগুলো কিন্তু একটু মিষ্টি হয় সবাই জানো। আর মিষ্টি খাওয়ার পর কিন্তু একটু নোনতা নোনতা খাবার খেতে ভীষণই ভালো লাগে। সে কারণে আমি কিন্তু পিঠেগুলো সবাইকে দিয়ে এলাম। আর এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এবার তোমরা হয়তো বলবে যে আমি কখন খাবো। আসলে আমি এই তেলে ভাজা খেতে একদমই পছন্দ করি না, আর আমি খাই না বললেই চলে। কম সবকিছু হয়ে যাবে, সবার খাওয়া শেষে হয়তো একটা পকোড়া খাবো, একটা পিঠে খাবো, ঠেকুয়া খাবো, এটাই আমার খাওয়া। আসলে আমি সবাইকে বানিয়ে খাওয়াতে ভালোবাসি, নিজে খেতে কখনোই নয়। তো দেখো পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেল, আরো একবার আছে সেগুলো কিন্তু ভেজে নেব। তারপর আবার রান্নাঘরে দেখো চিনিও কিন্তু তারা দেখো দেখতে চলে এসেছে কত দূর। সে আমাকে খাবার জন্য বলছিল যে তুমি খাবে না, কিন্তু আমি তো খাই না ও জানিও, তবুও বলে তুমি খাবে না। তো যাই হোক দেখো পকোড়াগুলো কিন্তু একে একে ভেজে নেব। তারপর আবার হাতটাকে ভালো করে ধুতে হবে। তো তোমরা কিন্তু অনেকেই আছো যারা বলো আমি প্রতিদিন যেন ডেলি ব্লগ দিই। আমার ডেলি ব্লগ যারা পছন্দ করো তারা আমাকে বলে যে আমি যেন সকাল থেকে সন্ধ্যা সবকিছু ডেলি ব্লগের মধ্যে তুলে ধরি, কিন্তু অতটাও সম্ভব নয়। তোমরা দেখলে সারাদিন রান্না বান্না করতেই আমার সময়টা শেষ। তাহলে যদি আমি সারাদিনের ভিডিওটা তোমাদের দেখাই, তাহলে আর রান্না বান্না কখন হবে? কারণ এক একটা রান্না করতে 8 ঘন্টা করে 20 মিনিট করে সময় লেগে যায়। তো দেখো মাঝে মাঝে কিন্তু আমি রান্না করি আর ছোট ছোট করে তোমাদের সামনে তুলে ধরি। পকোড়াগুলো কিন্তু মাশাআল্লাহ এত লোভনীয় হয়েছে যে দেখেই ভালো লাগছে। দেখলে ঠিক যেন পেঁয়াজের মতো হয়েছে। খুব সুন্দর হয়েছে পকোড়াগুলো। এখন কিন্তু চারিদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন কিন্তু সেগুলো পরিষ্কার করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সবকিছু ছড়িয়ে আছে, সেগুলো এখন রান্নাঘরে সবকিছু যথাস্থানে রেখে দেবো আর পরিষ্কার করে নেব। তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর আমার ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।